সংসদে ওয়াকআপ বিল পাশ হয়েছিল 2 তারিখে, সেখানে উপস্থিত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য নওশাদ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে নওশাদকে আইনের নোটিশ পাঠালেন অভিষেকের আইন। উপস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন, উপস্থিত ছিলেন কি ছিলেন না সেটা একটা সেটা প্রমাণ সবাই দেখতে পাবে, কারণ আমাদের সংসদে যখন সংসদীয় বৈঠক হয় তখন সেখানে কি উপস্থিত থাকেন কি থাকেন না সেটা তো আমরা দেখতেই পাই। কিন্তু ব্যাপারটা যেটা দেখার বিষয় বা যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে কেউ উপস্থিত থাকলো এবং তারপরেও তার উপস্থিতি কতটা সেখানে উপস্থিতিটার ফলাফল কতটা হলো, তার ইম্প্যাক্ট কতটা পড়লো। একটা মানুষ, একটা এমএলএ বা একটা এমপি যখন সংসদে প্রেজেন্ট থাকছেন, একজন এমপি সংসদে তার যখন প্রেজেন্স থাকছে, সে প্রেজেন্সটা কতটা ইম্প্যাক্টফুল সেটা একটা দেখার বিষয়। তাহলে সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করতেই পারি যে একজন এমপি যখন সংসদে উপস্থিত থাকছেন এবং সংসদ থেকে একটা অসাংবিধানিক একটা অসাংবিধানিক ভারতবর্ষের যেই সমান অধিকার প্রত্যেকটা মানুষের, সেই অধিকারের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষে আর্টিকেল 14 এর এগেনস্টে গিয়ে, আর্টিকেল 21 এর এগেনস্টে গিয়ে বা আমাদের কনস্টিটিউশনাল যে রিলিজিয়াস রাইট তার এগেনস্টে গিয়ে যখন কোনো একটা আইন আসে বা কোনো একটা অ্যাক্ট আসে বা তার প্রস্তাব রাখা হচ্ছে যখন সেটা বিল হিসাবে, তখন একজন এমপি সেখানে প্রেজেন্ট থেকে বা এমন একজন দলের এমপি যারা তথাকথিত ভাবে সামনে থেকে বিজেপির মতো বা আমাদের কেন্দ্রের শাসক দল বা যে কোনো দল যারা অসাংবিধানিক কথা বলে সেই দলের সামনাসামনি বিরোধিতা করে, সেখানে উপস্থিত থেকে কোনো বক্তব্য না রাখে, সেখানে উপস্থিত থেকে যদি তার বিরোধিতা না করে, সেখানে উপস্থিত থেকে যদি সেই রকম আইনের বিরোধিতায় কিছু যদি না বলে, তাহলে সেই উপস্থিতির কোনো মানেই হয় না। সেই উপস্থিত থাকা অনুপস্থিত থাকা সেখানে একই বিষয় হয়ে দাঁড়ায়। এবং ব্যাপারটা হলো যে ভারতবর্ষের বুকে যখন এরকম একটা আইন পাশ হচ্ছে যেটা নিয়ে ভারতবর্ষের সংবিধানকে প্রশ্ন করা হচ্ছে, যেটা নিয়ে ভারতবর্ষের সংবিধানের অস্তিত্ব কোথাও গিয়ে সংকটে চলে আসছে, সংখ্যালঘুদের অস্তিত্ব কোথাও গিয়ে সংকটে চলে আসছে, প্রত্যেকটা সংখ্যালঘু মানুষের যে ধর্ম পালন করার যে অধিকার সংবিধানে দেওয়া হয়েছে, শুধুমাত্র সংখ্যালঘু না, প্রত্যেকটা সাধারণ মানুষের যে ধর্ম পালনের যে অধিকার, কারণ কোথাও একটা গিয়ে এই রকমের আইনগুলো আজকে সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করছে, এর পরের দিন এর পরে কোথাও একটা গিয়ে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধেও কাজ করতে পারে। কারণ এইরকম ভাবে যখন কেন্দ্র সরকার একটা কন্ট্রোল পেয়ে যায় সংবিধানের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করার, তখন তারা একের পর এক এরকম আইন নিয়ে আসতে থাকে। কারণ আমাদের সংবিধানকে যখন তৈরি করা হয়েছিল 1950 সালে, ঠিক এইরকম সিস্টেমে তৈরি করা হয়েছিল যে ভারতবর্ষে যে কোনো দলেরই কেন্দ্র সরকার আসুক না কেন, তারা তাদের নিয়ম কানুন সবকিছু সংবিধান মেনে চলবে এবং আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে তারা কখনো সংবিধানকে পরিবর্তন করতে পারবে না এবং সংবিধানের কোনো সংবিধান বিরোধী কোনো নিয়ম কানুন বা কোনো আইন আনতে পারবে না। সেখানে গিয়ে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে বা বেসিক স্ট্রাকচারের অপোজিটে গিয়ে নতুন নতুন আইন নিয়ে আসা হচ্ছে এবং সেই আইনগুলো মানুষের বিরুদ্ধে যাচ্ছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে যাচ্ছে এবং প্রত্যেকটা নাগরিকের বিরুদ্ধে যাচ্ছে। শুধু সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ধর্ম দিয়ে বিচার করা হচ্ছে না, কেন প্রত্যেকটা নাগরিকের। কারণ আজকে যেখানে দাঁড়িয়ে ধর্ম পালনের অধিকার সংখ্যালঘুদের কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে, কালকে সেটা সংখ্যাগরিষ্ঠদের কাছ থেকেও কেড়ে নেওয়া যেতে পারে। যদি সংখ্যাগরিষ্ঠরা কেন্দ্র সরকারের মন মতো না, তাদের মানে তাদের মন মর্জি মতো না চলে বা কোনো একটা জায়গায় গিয়ে যদি কেন্দ্র সরকার বিরোধিতা করে, তাহলে সেই বিরোধিতা করার অধিকার তখন কেড়ে নেওয়া হবে। তাহলে যখন সংবিধান বিরোধী কোন রকমের বক্তব্য, কোন রকমের বিল, কোন রকম কিছু পার্লামেন্টে পাস হবে বা সেটা নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা সংবিধানকে সমর্থন করা, প্রত্যেকটা এমপির দায়িত্ব সেখানে বক্তব্য রাখা, তার বিরোধিতা করা, সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করা এবং সংবিধানের হয়ে কথা বলা। তিনি বলেছিলেন যে 2 দিন ওয়াকআপ নিয়ে বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভার যে অধিবেশন চলছিল ওয়াকআপ নিয়ে, আমি 2 দিন চাকরি বাকরিদের ডেকেছি। দেখুন, এটা পুরোটাই অসাংবিধানিক। উনি যদি সত্যি যোগ্যদের পাশে থাকতে চাইতেন, উনি হাইকোর্ট বা ডিভিশন বেঞ্চে যোগ্যদের তালিকা দিতেন। আমি নাকি শুনলাম উনি বলেছেন যে যোগ্যর তালিকা সুপ্রিম কোর্ট দেবে। তার মানে এটা প্রমাণিত এখনো অব্দি ওনার কাছে কোনো যোগ্যের তালিকাই নেই। আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেন যোগ্যের তালিকা দেবে? নিয়োগ করেছেন আপনি, আপনার সরকার, আর তালিকা দেবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট? আপনি নিয়োগ করেছেন, আপনি জানেন কে যোগ্য, আপনি তালিকা দিন। উনি এই কথা এই জন্য বলছেন কারণ উনি জানেন যে ওনার কাছে যোগ্যর তালিকা নেই, কারণ উনি বাঁচতে পারবেন না কে যোগ্য, এমনই দুর্নীতি উনি করেছেন। তিনি আবার এও বলেছেন যে আমরা যেটা বলছিলাম যে আপনারা চিন্তা করবেন না, আপনারা স্কুলে যাবেন, ডিউটি করবেন, আপনাদের কিছু একটা ব্যবস্থা করে দেবেন। কোর্ট অবমাননা আর এই চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করা, আবার ভুল পথে চালনা করা, উনি এতদিন যেটা করে এসছেন আর কিছু না। আরেকটা মামলা শুনলাম যে প্রাইমারি 36,000 চাকরি, সেই বিষয়ে আপনি? দেখুন, ওই ব্যাসে আজকের মামলা জজ সাহেব ওনার ঘরে ছিলেন, উনি এটা
মামলা রিলিজ করেছেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে। এবার পরবর্তী বেঞ্চ ঠিক করবে অনারেবল চিফ জাস্টিস, তারপরে শুনানি। কালকে শুনলাম আমরা যে জজ সাহেব বললেন যে এটাও আমরা বাতিল করে দিতে পারি যদি সঠিক ওয়েমারশিপ আবার দেখুন, কোনো এই নিয়ে কোনো মামলা তো হয়নি কালকে বা এর আগে, তাই আমি এটা বলছি। হলো 26,000 ইচ্ছা করে ঝামেলা পাকানোর জন্য ডাকা হয়েছে। 12,000 সিটের মধ্যে 26,000 মানুষের কোথায় বসাবে প্রথম। সেকেন্ড, পরীক্ষার্থী ছিল প্রায় 25 লক্ষ। 25 লক্ষ যদি হতো, যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে বলেনি, সবাইকে ডাকা উচিত ছিল। 25 লক্ষ মানুষের আজকে আসা উচিত ছিল, মুখ্যমন্ত্রীর সাথে বসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী কেন বসে না তাদের সাথে? সেকেন্ড প্রশ্ন থাকবে। থার্ড প্রশ্ন থাকবে, এসএসসি বলেছে এই কজন টেন্টেড, তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে বাকিরা কি নন টেন্টেড, বাকিরা একদম ঠিকঠাক যোগ্য, উনি উত্তর দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার, আমি কি করে বলবো। তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের সাধারণ সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি যখন জেলে ছিলেন কিছু লোক নাকি তার সাথে দেখা করেছিল, বলেছিল ঘুষের টাকা একটু কমিয়ে দিতে, তাহলে চাকরিটা হয়ে যাবে। 7.5 লাগছে, 5 উনি ব্যবস্থা করেছেন, উনি আর চিরকুট লিখে দিলে হয়ে যাবে। মানে 2016-17 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতেন যে চাকরি দুর্নীতি হচ্ছে, তারপরে কোনো ব্যবস্থা হয়নি কেন? পরবর্তীকালে 2021 সালে নাকি তৃণমূল দল জানতো এই দুর্নীতি হচ্ছে, টাকা তোলা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সংবাদ মাধ্যমে গিয়ে নিজে স্বীকার করেছে ইন্টারভিউতে। দল জানতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতো, তখন কেন ব্যবস্থা নেয়নি? এই ব্যবস্থা নিত, চোরগুলোকে বের করতো, তাহলে যোগ্যদের চোখের জল আজকে পড়তো না, যোগ্যরা ঝামেলায় পড়তো না, যোগ্যদের কষ্ট হতো না। পুরো ক্যাওসটাকে সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী এবং তার অনুপ্রেরণা। একটা ছোট্ট হিসাব দিয়ে রাখছি, সুপারনিউমারি পোস্ট তৈরি করে বলেছিল যে 5,621 জনকে রেখে দেওয়া হবে। এই 5,621 জনকে রেখে দেওয়ার জন্য প্রত্যেক বছর খরচা হতো 262 কোটি টাকা, মানে আমার আপনার সাধারণ করদাতাদের টাকা। 262, দুবার ধরে নিলাম এরা চাকরি পেত, চাকরি পেয়ে এরা চাকরিতে থেকে যেত, 30 বছর এরা চাকরি করতো। যদি এদের ইনক্রিমেন্ট না হতো, পে কমিশনের সুবিধা না পেত, তাহলেও 7,872 কোটি টাকা খরচা হতো। প্রশ্ন এখান থেকেই, এই দুর্নীতিটা কত বড়, এই 7,872 কোটি টাকা খরচা করার জন্য এই সরকার তৈরি ছিল? তার উত্তর সরকার দিবে। বা এরা চাকরি বাতিল করছে সুপ্রিম কোর্ট, তাহলে মুখ্যমন্ত্রী আজকে ডেকেছে কিসের জন্য? আমি জানি না মুখ্যমন্ত্রী কেন ডেকেছেন, আমি জানি না। মুখ্যমন্ত্রী ভয়ে আছেন। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা যদি তৃণমূল নেতাদের পিঠের চামড়া গুটিয়ে নেয়, সেই ভয়েই মুখ্যমন্ত্রী বৈঠকটা ডেকেছে। আমি যারা গেছেন তাদেরকে প্রশ্ন করতে বলবো যে এটা তো পুরো অনুপ্রাণিত দুর্নীতি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে। 2019-এ এরা যখন আন্দোলন করছিলেন তখন তার পাশে আহারে বাংলা চলছিল। আহারে বাংলা এরা অনশনে ছিল। আহারে বাংলা তৃণমূল নেতারা গান্ডে পিন্ডে গিলে আসলো। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করলেন, উপদেষ্টা কমিটি চোর বেরোলো, উপদেষ্টা কমিটি চাকরি চুরি করলো। মুখ্যমন্ত্রী জানতেন না এটা ইয়ার কি হচ্ছে, কেউ কিছু বোঝে না নাকি? সবাইকে মুখ্যমন্ত্রীর মতো অশিক্ষিত নাকি? আমি আবার বলছি, যোগ্যদের বলি করা হলো অযোগ্যদের বাঁচানোর জন্য। একটা প্রশ্ন, যারা যোগ্য তারা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যারা ঢুকতে পারেনি, তারা চিল্লে বলছে যে আমরা আর পরীক্ষা দিতে রাজি নেই। যারা যোগ্য চিল্লাচ্ছে তাদের মধ্যে অনেকেই যোগ্য আছে, কিন্তু তাদেরকে অনুরোধ করব ওই যোগ্যদের ছাল পড়া কিছু অযোগ্যও তাদের মধ্যে আছে কিন্তু। কারণ কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করা যায়নি, বিচার করতে পারতো